Okay, so let's start the chapter Financial Statement Analysis. Class 12 কন্টেন্টে সবচেয়ে ইজি পোর্শন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, এবং যারা উইক বাচ্চা তারাও কিন্তু এই চ্যাপ্টারে সামস করতে পারে এবং এই চ্যাপ্টার দিয়েই অ্যাকচুয়ালি তারা পাস করে, যাদের কিনা পাস করাটা যাদের কাছে ডিফিকাল্ট। সো এই চ্যাপ্টারের কন্টেন্ট ভেরি ইজি। তো এখানে চ্যাপ্টারের নাম কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। তো এখানে দুটো পার্ট আছে। একটা দেখ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা কথা আর অ্যানালিসিস একটা কথা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা অলরেডি জেনে এসেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রত্যেকটা কোম্পানি বছরের শেষে প্রিপেয়ার করে, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যেগুলো কভার হয় সেগুলো হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট, নাম্বার 2 হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, নাম্বার 3 notes to accounts, and number 4 cash flow statement. So basically এই চারটেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, এবং প্রত্যেকটা কোম্পানি, সে প্রাইভেট হোক পাবলিক হোক, এভরি কোম্পানি হ্যাজ টু প্রিপেয়ার দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। ব্যালেন্স শিট কি দিচ্ছে? একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটাকে রিভিল করছে। ফাইন্যান্সিয়াল পজিশন মানে যেদিন ব্যালেন্স শিট তৈরি করছে সেই পার্টিকুলার ডেতে কোম্পানির অ্যাসেটস কি আছে, লায়াবিলিটি কি আছে, সেই ডিটেলসটা আমরা ব্যালেন্স শিট থেকে জানতে পারছি। সেই জন্য আমরা বলি কি ব্যালেন্স শিট ইজ আ স্টেটমেন্ট হুইচ গিভস দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ আ ফার্ম। সো ইট গিভস বেসিক্যালি দ্য অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি ডিটেলস। Assets and liability details. Statement of profit and loss. This basically reveals the financial result. Financial result মানে কোম্পানি সারা বছর বিজনেস করে কত প্রফিট করেছে, কত লস করেছে। So details of profit and loss we come to know from statement of PL. Notes to accounts basically balance sheet and statement of PL is the details. ব্যালেন্স শিট স্টেটমেন্ট অফ পিএল যে সমস্ত আইটেমস আছে তার ডিটেলসটা কোথায় পেই আমরা? নোটস টু অ্যাকাউন্টস। ওকে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসিক্যালি একটা কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যাশের ইনফ্লো কি আছে আর ক্যাশের আউটফ্লো কি আছে, ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ডিটেলসটা আমরা কোত্থেকে জানতে পারি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। এবার ইস্যু হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমার বেসিক্যালি ব্যালেন্স শিট বলো পিএল বলো, এরা বছরের শেষ দিনে গিয়ে ব্যালেন্স শিটের কথা বলি, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম ইয়ার এন্ডিং এ কত বিজনেসের অ্যাসেটস আছে, কত লায়াবিলিটি আছে, শুধু সেটুকু বলে দেয়। বাট সেইটুকু ইনফরমেশন কিন্তু সবসময় সাফিসিয়েন্ট হয় না। আজকে একজন ইনভেস্টর যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করবে তখন অবশ্যই কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন জাজ করবে। তো ফাইন্যান্সিয়াল পজিশন জাজ করবার জন্য শুধুমাত্র যদি ব্যালেন্স শিটের এক্সাক্ট অ্যামাউন্ট দেখে তাতে কিন্তু সবসময় কারেক্ট ডিসিশন নেওয়া সম্ভব হয় না। তো কোম্পানিকে কি করতে হয়? যে ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস কোম্পানি প্রিপেয়ার করেছে সেটাকে বেস করে সেটাকে অ্যানালিসিস করতে হয়, সেটাকে ইন্টারপ্রেট করতে হয়, সেটাকে কম্পেয়ার করতে হয়, যাতে কিনা ওই কোম্পানির অ্যাকচুয়াল বা রিয়েল ফাইন্যান্সিয়াল পজিশনটা আরো বেটার ওয়েতে ফিল করা যায়। একদম ভেরি সিম্পল এক্সাম্পল নিলে আজকে একটা কোম্পানির ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেটস দেখছি 100 crore, আর একটা কোম্পানির ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেটস দেখছি 50 crore। তাহলে কেউ যদি মনে করে এক্সাক্ট অ্যামাউন্টটাই আমি জাজ করব যে না, যে কোম্পানির ব্যালেন্স শিটে অ্যাসেটস দেখতে পাচ্ছি 100 crore, দ্যাটস আ বেটার কোম্পানি ইন কম্পেয়ার টু দ্যাট কোম্পানি হুইচ হ্যাজ 50 crore অ্যাজ ইটস অ্যাসেটস, তাহলে কিন্তু সেটা রং ডিসিশন হয়। সবসময় যে সেটা কারেক্ট হবে তা নয়। তোমাকে কি ভেরিয়াস রেশিওকে অ্যানালাইজ করতে হবে বা ভেরিয়াস টুলসকে ইউজ করতে হবে, যে টুলস গুলোকে ইউজ করে তোমাকে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালিসিস করে কারেক্ট ডিসিশনে তোমায় আসতে হবে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে বেসিক্যালি ব্যালেন্স শিট এবং পিএল কভার হয় এবং এই দুটো আইটেমও কভার হয়। তার অ্যানালিসিসটা কি করে করব?
সেই অ্যানালিসিস রিলেটেড যে টুলস গুলো সেটা এই চ্যাপ্টারে আমরা শিখবো। সো দিস চ্যাপ্টার উইল বেসিক্যালি টিচ আস টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালিসিস করতে হলে হোয়াট আর দ্য টুলস হুইচ ক্যান বি ইউজড, সেই টুলস গুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। তার মধ্যে প্রথম যে টুলসটা আমরা শিখবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে, যেটা আমাদের হেল্প করবে, সেটাকে আমরা বলছি কম্পারেটিভ স্টেটমেন্টস। কম্পারেটিভ স্টেটমেন্টস। সেকেন্ড যে টুলস সেটাকে বলছি আমরা কমন সাইজ স্টেটমেন্টস। কমন সাইজ স্টেটমেন্টস। এছাড়াও স্যার আরো টুলস আছে। আমাদের রেশিও অ্যানালিসিস ইজ আ টুলস, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে হেল্প করে। এছাড়া ট্রেন্ড অ্যানালিসিস আছে, যেটা আমাদের সিলেবাসে নেই। সো এরকম কিছু অ্যানালিসিস, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করবার কিছু টুলস আছে। তার মধ্যে এই চ্যাপ্টারে আমরা দুটো টুলসকে শিখবো, কম্পারেটিভ স্টেটমেন্টস এন্ড কমন সাইজ স্টেটমেন্টস। সো এই দুটো টুলসকে কিভাবে আমরা ইউজ করব একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালিসিস করবার জন্য। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস মানে কোন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে জেনারেলি আমরা ব্যালেন্স শিট এন্ড স্টেটমেন্ট অফ পিএল কে বুঝাই। তো সেই দুটোকে অ্যানালিসিস করে ইন্টারপ্রেট করে কারেক্ট ডিসিশনে আসাটাই হচ্ছে কি অ্যানালিসিস করা। তো সেটার জন্য কিছু টুলস এন্ড টেকনিক আমরা ইউজ করব। সেই টুলস এন্ড টেকনিক গুলো ওয়ান বাই ওয়ান আমরা জানবো। টুলস এর মধ্যে আমরা কি বললাম, একটা হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্টস আর একটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্টস। আদার টুলস গুলো আছে সেটা আমাদের আলাদা করে অন্য চ্যাপ্টারে শেখানো হবে। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি প্রথম দুটোর উপর আমরা ফোকাস করব। কম্পারেটিভ স্টেটমেন্টস। কম্পারেটিভ স্টেটমেন্টস আবার দুটো টাইপ। কম্পারেটিভ স্টেটমেন্টস দুটো টাইপ। একটাকে বলছি কম্পারেটিভ ব্যালেন্স শিট, আর একটাকে বলছি কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল। কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল। সিমিলারলি কমন সাইজ স্টেটমেন্টসও কিন্তু দু রকম। একটা হচ্ছে কমন সাইজ ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। তার মানে আমাদের চারটে জিনিস শিখতে হবে এই চ্যাপ্টারে। কমন সাইজ স্টেটমেন্ট অফ পিএল। সো প্রথমে আমরা শিখবো কম্পারেটিভ ব্যালেন্স শিট, দেন কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল, দেন কমন সাইজ ব্যালেন্স শিট, দেন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। আগে একটু কম্পারেটিভ স্টেটমেন্ট সম্পর্কে জানবো। স্যার কম্পারেটিভ স্টেটমেন্ট এর নামটা শুনেই বুঝতে পারছিস কম্পেয়ার করবার একটা ব্যাপার থাকে। এই কম্পারেটিভ স্টেটমেন্টস দু ধরনের হয়। একটাকে বলে ইন্ট্রাফার্ম কম্পারিজন আর একটাকে বলে ইন্টারফার্ম কম্পারিজন। কি কি বললাম? কম্পারেটিভ স্টেটমেন্টস যখন বলছি, when we talk about comparative statements, আমরা কম্পারিজনটা দুভাবে করতে পারি। একটাকে আমরা বলি ইন্ট্রাফার্ম কম্পারিজন। ইন্ট্রাফার্ম কম্পারিজন মানে হচ্ছে কোন একটা কোম্পানির দুটো বছরের ডেটা বা দুটো বছরের ডিটেলস কে নিয়ে কম্পেয়ার করা। আজকে যখন আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিট প্রিপেয়ার করছি, কোন একটা কোম্পানি সাপোজ এক্স লিমিটেড, আমি এক্স লিমিটেডের কি করলাম, 2022 এর শেয়ার ক্যাপিটালের সাথে 2022 এর 3 শেয়ার ক্যাপিটালকে কম্পেয়ার করছি। মানে একই কোম্পানির দুটো বছরের ইনফরমেশনকে কম্পেয়ার করে যখন আমরা একটা ডিসিশনে আসি, তখন সেটাকে বলি দ্যাট ইজ ইন্ট্রাফার্ম কম্পারিজন। আর একটা কম্পারিজন হয় যেটাকে আমরা বলি ইন্টারফার্ম কম্পারিজন। সেটা হচ্ছে একটা কোম্পানির ডেটার সাথে অন্য একটা কোম্পানির ডেটাকে যখন কম্পেয়ার করি তখন তাকে বলছি ইন্টারফার্ম কম্পারিজন। সাপোজ এক্স লিমিটেডের শেয়ার ক্যাপিটালের সাথে আমি ওয়াই লিমিটেডের শেয়ার ক্যাপিটালকে কম্পেয়ার করার চেষ্টা করছি, তখন সেটাকে বলবো কি ইন্টারফার্ম কম্পারিজন। তো যাই হোক, আমাদের মেনলি সামস দেবে কি ইন্ট্রাফার্ম কম্পারিজনের সামস, যেখানে আমরা দেখবো কি একটা কোম্পানির দুটো বছরের ব্যালেন্স শিটের ইনফরমেশন আমায় দিয়ে দিয়েছে, সেই দুটো বছরের ব্যালেন্স শিটের ইনফরমেশনকে আমায় কম্পেয়ার করতে হবে। কম্পারেটিভ ব্যালেন্স শিট হচ্ছে তার নাম। কম্পেয়ার করে লাভ কি স্যার? আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনের ট্রেন্ডটা বুঝতে পারবো, যে গত বছর আমার শেয়ার ক্যাপিটাল কত ছিল আর এবছর শেয়ার ক্যাপিটাল কত হয়েছে, কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে সেটা আমরা ফিল করতে পারবো। রিজার্ভ এন্ড সারপ্লাসকে যখন কম্পেয়ার করবো, গত বছর রিজার্ভ কত ছিল, এবছর রিজার্ভ কত হয়েছে, সেই জিনিসটাকে কম্পেয়ার করতে পারবো। সো থ্রু কম্পারিজন আমরা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটাকে আরো বেটার ওয়েতে ফিল করার চেষ্টা করছি। সো মাথায় রাখবো স্যার, কম্পারেটিভ স্টেটমেন্টস বেসিক্যালি হরিজন্টাল অ্যানালিসিস বলা হয় একে, এবং কম্পারেটিভ স্টেটমেন্ট
দুভাবে কম্পারিজনটা করতে পারি, একটা ইন্ট্রা ফার্ম কম্পারিজন, একটা ইন্টার ফার্ম কম্পারিজন। ইন্ট্রা মতলব একই কোম্পানির দুটো বছরের ডিটেলস নিয়ে কম্পেয়ার করছি। ওকে, সো সেটা যদি কম্পারেটিভ ব্যালেন্স শিট হয় তাহলে ব্যালেন্স শিট ডেটা নিয়ে কম্পেয়ার করছি, আর যদি সেটা বলি কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল তাহলে পিএল এর ডেটা নিয়ে আমরা দুটো বছরের ইনফরমেশনকে কম্পেয়ার করছি। সো ব্যালেন্স শিট অলরেডি আমরা ফরম্যাট জানি, আমরা এক্ষুনি কোম্পানি ব্যালেন্স শিট শিখে এসেছি লাস্ট চ্যাপ্টার। সো কোম্পানি ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে কি কি হেড সাবহেডস আছে, অ্যাসেট সাইডে কি কি হেড সাবহেডস আছে সেগুলো আমরা জানি। তো অঙ্কে বেসিক্যালি আমাকে দুটো বছরের ইনফরমেশন বলে দেবে, লাস্ট ইয়ার এন্ড কারেন্ট ইয়ার। তো সেই দুটো বছর ইনফরমেশন থেকে তোমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, যে কতটুকু অ্যাবসলিউট চেঞ্জ হয়েছে, ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, এবং সেটা পার্সেন্টেজ ওয়াইজ কত ইনক্রিজ বা ডিক্রিজ করেছে। সো অঙ্কে কি দেওয়া থাকবে, তোমায় কি করতে হবে, অঙ্কে ব্যালেন্স শিট বলে দেবে, দু বছরের ইনফরমেশন দিয়ে দেবে, কারেন্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ার। তোমায় তার সাথে কি অ্যাডিশনাল ইনফরমেশন ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে চেঞ্জ কত হচ্ছে অ্যাবসলিউটলি, এবং পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জ কত হচ্ছে। তো আমি একটা সামস আমি ড্রাফট করে সেটা সলিউশন করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। দেখো কম্পারেটিভ ব্যালেন্স শিটের আমরা কতটুকু এরকম একটা ফরম্যাট ড্র করব, আমি রাফলি করছি এখানে। প্রথমত পার্টিকুলার্স, যেখানে আইটেমস গুলোকে আমরা লিখবো, তারপর আমরা লিখবো কারেন্ট ইয়ার ফিগার, যে এবছরের কি পজিশন, তারপরে লিখবো প্রিভিয়াস ইয়ার ফিগার, তারপরে লিখবো অ্যাবসলিউট চেঞ্জ, তারপরে করব চেঞ্জ ইন পার্সেন্টেজ। কি লিখছি এখানে, পার্টিকুলার্স। এখানে কোন ইয়ার, দিস ইজ কারেন্ট ইয়ার। এটাকে লিখছি প্রিভিয়াস ইয়ার। এটাকে লিখছি অ্যাবসলিউট চেঞ্জ, অ্যাবসলিউট চেঞ্জ। এটাকে লিখছি চেঞ্জ ইন পার্সেন্টেজ। ওপরে কি লিখবো, কম্পারেটিভ ব্যালেন্স শিট। কম্পারেটিভ ব্যালেন্স শিট, কোম্পানির একটা নাম ধরে নেই, অফ আর লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড। স্যার দু বছরের ডেটা না হলে কম্পেয়ার করব কি করে? সো ফর দ্য ইয়ার এন্ডেড আমি করছি 31st March 21 and 22। ওকে, তার মানে কারেন্ট ইয়ারটা কোনটা, 31st March 22, প্রিভিয়াস ইয়ারটা কোনটা, 31st March 2021। এবার ধরো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, ব্যালেন্স শিটের ফার্স্ট আইটেম, ভার্টিক্যাল ফরম্যাটে আমাদের ব্যালেন্স শিট করতে হয় এখন। এবার ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির মধ্যে ফার্স্ট আইটেম 1 নম্বর হেড কি থাকে, শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে স্মল এ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল ধরো কারেন্ট ইয়ারে আছে 7 লাখ, প্রিভিয়াস ইয়ারে ছিল কত, 5 লাখ। এই পার্টটা অঙ্কে তোমায় দেওয়া থাকবে যে শেয়ার ক্যাপিটাল প্রিভিয়াস ইয়ারে কত ছিল, কারেন্ট ইয়ারে কত আছে। তোমায় কি করতে হবে, তোমায় এই দুটো কলাম অ্যাডিশনালি অ্যাড করে তোমাকে এই রেজাল্টটা বার করতে হবে, কি চেঞ্জটা কত আর পার্সেন্টেজে চেঞ্জ কত। অ্যাবসলিউট চেঞ্জটা তুমি কিভাবে চিন্তা করবে, প্রিভিয়াস থেকে কারেন্ট সবসময় কম্পেয়ার করবে, যে 5 লাখ টাকা প্রিভিয়াস ইয়ারে ছিল এখন হচ্ছে 7 লাখ টাকা, তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে, পজিটিভ চেঞ্জ হয়েছে কত, 2 লাখ টাকা। এবার পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জটা কি করবে, যতটুকু অ্যাবসলিউট চেঞ্জ হয়েছে 2 লাখ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ফিগার। প্রিভিয়াস ইয়ার ফিগার কত আছে, 5 লাখ, স্যার 2 লাখ বাই 5 লাখ ইনটু 100। স্যার এটা করলে কত পার্সেন্ট হয়, 40%। সো ভেরি সিম্পল স্যার, দিমাগ লাগাবার বিন্দু মাত্র জায়গা নেই এখানে স্যার, শুধু প্রিভিয়াস ইয়ার থেকে কারেন্ট ইয়ারকে কম্পেয়ার করব। 5 থেকে 7 হয়েছে অ্যাবসলিউট চেঞ্জ কত, 2 লাখ, অ্যাজ পার পার্সেন্টেজ চেঞ্জ কত, অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ফিগার ইনটু 100। তার মানে গত বছরে যা ছিল তার থেকে 40% শেয়ার ক্যাপিটালটা ইনক্রিজ করেছে। নেক্সট আইটেম ধরো অঙ্কে তোমায় দিয়ে দিয়েছে রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস ধরো কারেন্ট ইয়ারে 1 লাখ আর প্রিভিয়াস ইয়ারে ছিল 1,20,000। তাহলে লাস্ট ইয়ার 120 ছিল, এবছর 1 লাখ হয়েছে, চেঞ্জ হয়েছে, ইয়েস চেঞ্জ ইজ দেয়ার। ইজ ইট এ পজিটিভ চেঞ্জ? ইটস এ নেগেটিভ চেঞ্জ। হাউ মাচ নেগেটিভ চেঞ্জ? ইট ইজ 20,000।
So when it's a negative change, you will write the amount within bracket. Now get the percentage. So 20 divided by base year figure is 120. So 20,000 divided by 1,20,000 into 100. So this will be 20 by 120 into 100. Let's calculate this. 20 divided by 120 into 100. Coming to your question. Wait. So this is 16.67% এবং এটাকেও কিন্তু আমি নেগেটিভ রাখবো। ওকে, তো সবসময় কিন্তু আমি প্রিভিয়াস থেকে কারেন্টকে কম্পেয়ার করব, তাহলে আমার সুবিধা হবে বুঝতে যে ছিল কত এখন হয়েছে কত, বেড়েছে না কমেছে। বাড়লে আমরা সেটাকে পজিটিভ চেঞ্জ বলছি, কমলে সেটাকে আমরা বলছি নেগেটিভ চেঞ্জ। বলো কি কোয়েশ্চেন? হ্যাঁ ডেফিনেটলি, ছিল কি এখন হয়েছে কত। এরপরে ধরো নাম্বার 2 হেড নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে একটাই আইটেম দেওয়া আছে, লং টার্ম বরোইংস। লং টার্ম বরোইংস, লং টার্ম বরোইংস প্রিভিয়াস ইয়ারে ছিল সে 2 লাখ, কারেন্ট ইয়ারে 50,000, সরি 2,50,000। তাহলে চেঞ্জ কি হয়েছে? প্রিভিয়াস থেকে কারেন্টে দেখবো 2 লাখ থেকে 2.5 লাখ, মানে চেঞ্জ হয়েছে কত? 50,000। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জ কত? 50,000 ডিভাইডেড বাই বেস ইয়ারটা নেব, দ্যাট ইজ 2 লাখ ইনটু 100। স্যার এটা করলে কত পার্সেন্ট হয়? 25%। ওকে, এরপর টোটাল অফ লায়াবিলিটি। আর ধরো লায়াবিলিটিতে কিছু নেই, সো নর্মাল যেমন লায়াবিলিটি টোটাল করে তেমন করবে। কারেন্ট ইয়ারে টোটাল 7 লাখ, 8 লাখ, 10 লাখ 50,000। প্রিভিয়াস ইয়ার টোটাল 5 লাখ, 7 লাখ, 8 লাখ 20,000। চেঞ্জ কত? 820 to 10 lakh 50, so this will be 2 lakh 30। তাহলে চেঞ্জ ইন পার্সেন্টেজ কি করব? স্যার 2 lakh 30 ডিভাইডেড বাই কত হবে বলো দেখি? 8 lakh 20 into 100। স্যার যেটা পার্সেন্টেজ হয় that we will do here। so this is the completion of liability side। এবার নিচে অ্যাসেট সাইড কে টানবো স্যার। অ্যাসেটস, অ্যাসেটসে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস মধ্যে প্রথম সাবহেড মনে পড়ে? প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট এন্ড ইনট্যাঞ্জিবলস। স্যার ওটা ধরো বলা আছে কারেন্ট ইয়ার হচ্ছে 8 লাখ, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 5 লাখ। তাহলে অ্যাবসলিউট চেঞ্জটা কত? 3 লাখ। চেঞ্জ ইন পার্সেন্টেজ কত করব? 3 lakh divided by 5 lakh into 100। We will write the percentage here। Fine। আর কি করব? নন কারেন্ট অ্যাসেটস এর পর আমি আরো একটা আইটেম ধরে নিচ্ছি, দ্যাট ইজ কারেন্ট অ্যাসেটস। সো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে একটাই আইটেম ধরলাম, ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল কারেন্ট ইয়ারে আছে 2,50,000 আর প্রিভিয়াস ইয়ার আছে 3,20,000। এই অমর্ত্য বলতো কি হবে অ্যাবসলিউট চেঞ্জে? নাকি কত টাকা নেগেটিভ হবে? 320 থেকে 250, 320 থেকে 250 হচ্ছে মানে 70,000 নেগেটিভ। সো 70,000 ডিভাইডেড বাই বেস ইয়ার ফিগার কত? 3,20,000 ইনটু 100। এবং পার্সেন্টেজ যেটা আসবে সেটাও কিন্তু উইদিন ব্র্যাকেট রাখবো, বিকজ ইটস ইন নেগেটিভ। এবার টোটাল অফ অ্যাসেটস করে দিচ্ছি। টোটাল অফ অ্যাসেট তো সেম, 10 lakh 50, 8 lakh 20, change is 2 lakh 30, change in percentage 2.3 lakhs, that is 2 lakh 30 divided by 8 lakh 20 into 100। so very simple sir। comparative balance sheet मतलब এখানে একটা কোম্পানি দুটো বছরের ইনফরমেশন তোমায় দিয়ে দিল, তোমাকে জাস্ট কম্পেয়ার করতে হবে। তোমায় দুটো জিনিস ক্যালকুলেট করতে, অ্যাবসলিউট চেঞ্জটা ইনক্রিজ না ডিক্রিজ হচ্ছে এবং পার্সেন্টেজ ওয়াইজ সেই চেঞ্জটা কত। ডিক্রিজ যদি হয় মাথায় রাখবে ওটা উইদিন ব্র্যাকেট রাখবো, বোথ অ্যাবসলিউট চেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চেঞ্জ ইন পার্সেন্টেজ। সো দিস ওয়ে উই প্রিপেয়ার দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট। স্যার অ্যাপার্ট ফ্রম কম্পারেটিভ ব্যালেন্স শিট there is one more part,
কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল, যেটাকে বলছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। তো ব্যালেন্স শিটের ফরম্যাট কি হয় আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি। তো একটু জানতে হবে আমাদের কোম্পানির স্টেটমেন্ট অফ পিএল এর ফরম্যাটটা কেমন হয়। যেমন ব্যালেন্স শিটের স্পেসিফিক হেড সাবহেড আমরা দেখলাম না, কে ইকুইটি এন্ড লায়াবিলিটি সাইডে 4টে হেড আছে, লাইক শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট, নন কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। অ্যাসেট সাইডে 2টো হেড আছে, নন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট অ্যাসেটস। যদিও অঙ্কে তোমাকে ব্যালেন্স শিটের বলে দেবে, ব্যালেন্স শিট দেখে দেখে তুমি করবে। তো সিমিলারলি স্টেটমেন্ট অফ পিএল এর ফরম্যাটটা কোম্পানির কি হয় সেটা একটু জানতে হবে স্যার। এবং সেটাও জানলে আলটিমেটলি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বা কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল এ কি করতে হবে, দুটো বছরের ইনফরমেশনকে কম্পেয়ার করতে হবে। কাজটা ইজ ভেরি ইজি। দেখে নিই, আগে আমি একটু ডিসকাস করে নেবো যে কম্পারেটিভ মানে স্টেটমেন্ট অফ পিএল কোম্পানির কেমন হয়, হেড সাবহেড গুলো একটু দেখবো। সো স্টেটমেন্ট অফ পিএল, কোম্পানি যে প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করে, যেটাকে কোম্পানি ইনকাম স্টেটমেন্টও বলে, সেটা কিরকম হয়। প্রথমে কোম্পানি দেখায় রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশন স্যার যেটাকে আমরা সেল বলি, সেল বা বেটার টু সে নেট সেলস, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি রেভিনিউ ফ্রম অপারেশন। ইন কেস অফ কোম্পানি আমরা সেলস বলি না, আমরা যখন সোল প্রপার্টারশিপ বা পার্টনারশিপ বিজনেসের সেলস বলি, সেই পার্টিকুলার জিনিসটা কোম্পানির ক্ষেত্রে টার্ম যেটা ইউজ করি সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন। সো রেভিনিউ ফ্রম অপারেশনস প্রথমে নিতে হয়। আর কি নিতে হয় স্যার, রেভিনিউ ফ্রম অপারেশন ছাড়া আদার ইনকাম। রেভিনিউ ফ্রম অপারেশনের মধ্যে মেনলি সেলস, তার সাথে আদার ইনকাম টোটাল করলাম, করে যেটা পাবো সেটাকে বলছি কোম্পানি টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ মানে টোটাল ইনকাম। একটা হচ্ছে সেলস আর আদার ইনকামের মধ্যে যত বাকি ইনকাম থাকবে সেগুলো ঢুকে যাবে। এর থেকে আমরা লেস করি এক্সপেন্সেস। এক্সপেন্সেসে আবার কোম্পানির কতগুলো হেড আছে স্পেসিফিক। এক্সপেন্সেস এর মধ্যে নাম্বার 1 কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড। কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড। নেক্সট নাম্বার 2 পারচেস অফ স্টক ইন ট্রেড। এটা পিএল এর আমরা করছি, কোম্পানির স্টেটমেন্ট অফ পিএল এর ফরম্যাট। নেক্সট নাম্বার 3 হচ্ছে চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি মানে কি অ্যাকচুয়ালি স্টককেই বলা হচ্ছে ইনভেন্টরি। নাম্বার 4 এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স। এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সের মধ্যে কারা কভার হয় জানিস, যত এমপ্লয়ি রিলেটেড খরচা আছে লাইক ওয়েজেস, স্যালারি, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এই সমস্ত খরচাগুলো এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সে কভার হয়। নেক্সট হচ্ছে ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন রিলেটেড যত এক্সপেন্স আছে সেটা এই হেডে কভার করা হয়। নেক্সট হচ্ছে ফাইন্যান্স কস্ট, আর লাস্ট হেড হচ্ছে আদার এক্সপেন্স। তার মানে কোম্পানির যত খরচ আছে, যত এক্সপেন্সেস আছে, এই 7টা হেডের মধ্যে ঢোকানো হয়, নিয়ে টোটাল অফ এক্সপেন্সেস বার করা হয়, টোটাল এক্সপেন্সেস। ওদিকে আমি ওপরে কি বার করে রেখেছি স্যার, টোটাল রেভিনিউ বার করা আছে, দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য টোটাল রেভিনিউ। আর তার থেকে নিচে নিচে কি আছে, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে আমাদের কি পাবো, প্রফিট বিফোর ট্যাক্স। সো প্রফিট বিফোর ট্যাক্স কি করে পাবো, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। তাহলে উপরে যে অ্যামাউন্টটা পেয়েছি, দিস অ্যামাউন্ট, এটা হচ্ছে টোটাল রেভিনিউ, তার থেকে টোটাল এক্সপেন্স বাদ দেব, দিলে আমি পেয়ে যাব কি প্রফিট বিফোর ট্যাক্স। তার থেকে বাদ দেব কি ট্যাক্স, যে ইনকাম ট্যাক্সটা পে করা হবে। ট্যাক্স বাদ দিলে যেটা পড়ে থাকবো সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, বা যেটাকে ইন শর্ট আমরা বলি প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, হুইচ ইজ অলসো নোন অ্যাজ প্যাট। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফরম্যাট ফর স্টেটমেন্ট অফ পিএল ফর আ কোম্পানি। এবার এটাকে যখন কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল করবে, তুমি কি করবে,
তোমাকে হয়তো রেভিনিউ ফ্রম অপারেশন দেখা গেল 2022 2021 দু বছর ইনফরমেশন দিয়ে দিয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশন 2022-এ বলছে 2 লাখ, 2021-এ হচ্ছে 1,50,000। তোমায় কি করতে হবে? ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য absolute change and you have to show change in percentage in another column. Next column is change in percentage. Same thing. সো এখানে চিন্তা করতে হবে কি, প্রিভিয়াস ইয়ারে কত ছিল তোমার রেভিনিউ 1.5 লাখ, আর এবছরের রেভিনিউ কত হচ্ছে 2 লাখ, তাহলে চেঞ্জটা কত হয়েছে 50,000। পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জ কত, 50,000 ডিভাইডেড বাই বেস ইয়ার, মানে 50,000 ডিভাইডেড বাই কত হবে বলো, 1,50,000 ইন্টু 100। সো ইউ উইল গেট দ্য পার্সেন্টেজ। কম্পারেটিভ ব্যালেন্স শিটের আইটেমকে কম্পেয়ার করতাম, আর কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল এর আইটেমকে কম্পেয়ার করতাম। আদার ইনকাম, ধরো আদার ইনকাম বলা আছে 60,000 ইন 2022, 40,000 ইন্টু 2021। বিক্রম চেঞ্জ কত অ্যাবসোলুট? বিক্রম বলতে পারছে না। 20,000। চেঞ্জ ইন পার্সেন্টেজ কত? 20/40 ইন্টু 100 কত পার্সেন্ট হয়? তুমি 50 সিবিএসসি বাচ্চা তো, 20,000 40,000 এর কত পার্সেন্ট? 50%। টোটাল রেভিনিউ কত হচ্ছে 2022-তে? 2,60,000। এটা কত? 1,90,000। চেঞ্জটা কত? 190 থেকে 260 মতলব 70,000। চেঞ্জ ইন পার্সেন্টেজ 70/190 into 100, 70/190 into 100। Repeatedly I am saying there is no space where you can apply your brain. It's very simple, sir. Comparative balance sheet and comparative statement of PL, you will be given information for 2 years. Simply you have to compare the details. Absolute change koto, change in percentage koto. In the same way expenses details will have to be compared. আমি একটা এখানে নিচ্ছি, সাপোজ পারচেজ অফ স্টক ইন ট্রেড, এটা হচ্ছে 1,80,000 আর এটা হচ্ছে 120। চেঞ্জ কত? 120 থেকে 180 60। চেঞ্জ ইন পার্সেন্টেজ কত করব? 60/1,20 into 100, so it becomes 50%. But there is no other expense. তাহলে প্রফিট বিফোর ট্যাক্সটা কি হবে? আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে ফেললাম, ক্লোজ করার দরকার নেই, আমি পিবিটি লিখছি। সো প্রফিট বিফোর ট্যাক্স 260 থেকে 180 বাদ দিতে হবে, তাহলে পিবিটি 260 থেকে 180 বাদ দিলে ইটস 80,000, আর 120 190 থেকে 120 বাদ দিলে ইটস 70। সো পিবিটি চেঞ্জ ইজ 10,000। সো চেঞ্জ ইন পার্সেন্টেজ ইজ 10,000 বাই 70,000 into 100। Okay, so this way the comparative statement of profit and loss is prepared. Up to this, anyone else, any questions? So how many statements we have to learn in our syllabus? 2 statements are there. One is comparative, another is common size. So comparative part we have completed. In comparative statements there are 2 parts. One is comparative balance sheet, another is comparative statement of PL. In comparative balance sheet, what we will do? We will basically compare the 2-year details. We will find out the absolute change and change in percentage. And in comparative statement of PL, same thing we will do. We will compare the items given in the statement of PL. We will find out the absolute change and change in percentage. Okay, এবার বুক থেকে আমরা সামস করব। চলো বুকে এসো।